আজকের ভিডিওতে আমরা শিখব ফার্স্ট টু লাস্ট একটা ভালো কন্টেন্ট কিভাবে লিখতে হয়। অনেকেই আমার ভিডিও দেখে অনেক কন্টেন্ট রাইটিং সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মইনুল করিম। আমি একজন ফুল টাইম ডক্টর, পার্ট টাইম ফ্রিল্যান্সার। লাস্ট 5 বছর ধরে আমি ফ্রিল্যান্স রাইটিং করতেছি এবং এই ইউটিউব চ্যানেলে আমি সেই ফ্রিল্যান্স রাইটিং এক্সপিরিয়েন্স নিয়েই কথা বলি। তো আজকের ভিডিওতে আমরা আমার কন্টেন্ট রাইটিং প্রসেস সম্পর্কে কথা বলবো। এটা 3টা ধাপে ভাগ করছি এবং আমরা লাস্টের ধাপের পরে কথা বলবো যে কিভাবে আপনার কন্টেন্টকে একটা ফাইনাল টাচ দিবেন যেন আপনার যে কোনো বায়ার অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। প্রথমেই আসি রিসার্চ এবং আউটলাইনিং নিয়ে। রিসার্চ খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্ট কীরকম হবে এটা ডিপেন্ড করবে আপনার রিসার্চের উপর। এখন দেখা যায় বেশিরভাগ কন্টেন্ট রাইটার যেটা করে সেটা হচ্ছে যে গুগলে সার্চ দেয় ওই টপিক নিয়ে এবং প্রথম 10টা আর্টিকেলে যা লিখছে ওইটাই ঘুরায় ফিরায় লিখে দেয়। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি একটা লো লেভেল কন্টেন্ট রাইটার এবং আপনি এই কাজ করে কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না। এবং আপনি যদি এই কাজ করেন আপনার সেই $5 $10 কাজই সারা জীবন করতে হবে। এই কাজ বাদ দিয়ে আমরা যেভাবে রিসার্চ করব সেটা হচ্ছে আরও অনেক বেশি এক্সটেন্সিভ। আমরা কি কি দেখব একটা রিসার্চ করার ক্ষেত্রে? প্রথম কথা, আমরা অবশ্যই গুগলের সেই প্রথম 10টা প্রথম 20টা আর্টিকেল অবশ্যই দেখব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বাকি রিসোর্সগুলোও কাজে লাগাবো। যেমন কি ইউটিউব, একই টপিকে কিন্তু আমাদের ইউটিউবে আরও অনেক এক্সটেন্সিভ কথাবার্তা আছে, অনেক এক্সটেন্সিভ জিনিসপত্র ব্যাখ্যা করা আছে, আমরা ওগুলা দেখব। পডকাস্টে যাব, আপনি যদি আপনার কাছে যদি স্পটিফাই অথবা অ্যাপল পডকাস্ট কিছুই থাকে, ওগুলোতে ট্রান্সক্রিপ্টগুলো দেওয়া থাকে, ট্রান্সক্রিপ্ট কী কী বলতেছে লেখা থাকে। ওই লেখাগুলো আপনি যদি যদি সিম্পলি ইউজ করেন তাহলে অনেক বেশি ইমেন্স ভ্যালিউওয়ালা কন্টেন্ট পাবেন, ওইটাও আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আমি স্পেসিফিক্যালি একটা জিনিস অনেক বেশি ফলো করি, সেটা হচ্ছে বই। আপনি যেই টপিকে কন্টেন্ট লিখবেন সেই টপিকের বই সম্পর্কে কিছু বই পড়তে পারেন। এখন আপনার মনে হইতে পারে যে ভাইয়া আমি এত বড় বই কিভাবে পড়বো? পুরো বই পড়ার দরকার নেই। আপনি স্পেসিফিক্যালি কিছু ওই টপিকের কিছু বই খুঁজে ওদের টেবিল অফ কন্টেন্টস থেকে ওই টপিক সম্পর্কে একটু ধারণা নেবেন। এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই টপিক সম্পর্কে অ্যাকচুয়ালি এমন ধারণা হবে যেটা বাকি 10টা কন্টেন্ট যেগুলো যে গুগলে আছে ওগুলোর থেকে ডিফারেন্ট হবে। তো আমরা একটু স্ক্রিনে আসি। আমি আসলে সবাইকে দেখাইতে চাই অ্যাকচুয়ালি কোন কোন ওয়েবসাইট আমি ফলো করি আমার রিসার্চের জন্য। 2টা ওয়েবসাইটের নাম বলবো, একটা হচ্ছে পিডিএফ ড্রাইভ এবং আরেকটা হচ্ছে মিডিয়াম। আমি যেহেতু এখন অ্যাট প্রেজেন্ট একটা বই লিখতেছি আমার একটা ক্লায়েন্টের জন্য, সেটা হচ্ছে স্পেশাল চাইল্ড অথবা অটিস্টিক চাইল্ড নিয়ে একটা বই, নন ফিকশন বই। তো আমি যেটা করবো আমি ওইটাই দেখাই, যে হচ্ছে আমি যেটা করি এই যে পিডিএফ ড্রাইভের বইগুলো খোঁজার চেষ্টা করি। এই যে এই বইগুলোতে অলরেডি আমি ডাউনলোড করা আছে, আমি দেখাই যে এই বইগুলো আমি এগুলো একদম ফ্রি, প্রত্যেকটা বইই ফ্রি, আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন যত ইচ্ছে ডাউনলোড করে। আপনি এই বইগুলো আমি নিজে ডাউনলোড করে এগুলা টেবিল অফ কন্টেন্টস গুলা দেখি এবং ওগুলা দেখেই আমার বইয়ের কি কি থাকবে এবং কি কি থাকবে না, আমার ক্লায়েন্ট কি চায়, ওগুলা ওর সাথে ডিসকাস করে করে একটা আউটলাইন ক্রিয়েট করি। তো এই যে এরকম একটা বই আছে, এখানে আরো অনেকগুলো সাজেশন আসতেছে। আপনি যেই কন্টেন্টই লিখেন না কেন ওই কন্টেন্ট সম্পর্কে যদি আপনি পিডিএফ ড্রাইভে সার্চ দেন অনেক সুন্দর সুন্দর বই পাবেন এবং ওই বইগুলো সম্পর্কে যদি আপনি একটু টেবিল অফ কন্টেন্টসটা ঘাটায় দেখেন দেখবেন অনেক এক্সক্লুসিভ ইনফরমেশন পাবেন। তাছাড়া একটা ওয়েবসাইট যেটা আমি অনেক বেশি ফলো করি সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামে অনেক যেই আর্টিকেল গুলা থাকে এইটাও বাকি গুগলের আর্টিকেল গুলার মতোই, কিন্তু এখানের আর্টিকেল গুলার লেখা হয় হচ্ছে পার্সোনাল পার্সপেক্টিভ থেকে। দেখেন, আই রোট অন লিঙ্কডইন দ্য কোয়েশ্চেন দ্যাট এন্ডেড মাই ম্যারেজ, মানে সবগুলা কিন্তু একটা পার্সোনাল ভিউ আছে। এই কারণে এই আর্টিকেল গুলো আমার পছন্দ। এখানেও আমি অটিজম রিলেটেড আর্টিকেল সার্চ করে হচ্ছে এখান থেকে আমি রিসার্চ করব আমার বইটার জন্য। তো আশা করি রিসার্চ সম্পর্কে একটা ধারণা হয়েছে। এখন চলে যাই হচ্ছে আউটলাইনিং এ। এখন যখন আপনার একটা ধারণা হয়ে গেছে ওই টপিকটা সম্পর্কে, আপনি যখন এখন জানেন যে ওই টপিকটা সম্পর্কে কি কি লেখা যায়, কি কি লিখতে পারবো আমি, এখন আপনার করতে হবে আউটলাইনিং। আউটলাইনিং মানে হচ্ছে আমার আর্টিকেলের মধ্যে অথবা আমার বইয়ের মধ্যে অথবা আমার যেই কন্টেন্টই লিখতেছেন না কেন ওই কন্টেন্টের মধ্যে কি কি টপিক আমি টাচ করব ওইটা সম্পর্কে একটা ধারণা আপনাকে রাখতে হবে। এবং ওইটা এরকম মাথায় রাখলে হবে না, ওইটা একদম একদম সুন্দর করে একটা আউটলাইন করে নিতে হবে। যখন আপনি এই আউটলাইনটা করে নেবেন আপনার লেখার প্রসেসটা যেমন সহজ হবে, লেখাটা অনেক বেশি আর্টিকুলেটেড হবে। আপনি একটা আউটলাইন আগে আমি নিজে বসে বসে তৈরি করতাম, এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটি অথবা হচ্ছে যে বিং অথবা এরকম কোনো একটা এআই সফটওয়্যার ইউজ করি যেটা দিয়ে আমি আউটলাইনটা তৈরি করি। এবং এই আউটলাইনটা যখন ওরা অনেক সুন্দর করে তৈরি করে দেয় ওই আমি কি কি লিখবো ওইটার ভিত্তিতে, তখন আমার জন্য পুরা প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যায়।
আউটলাইন ক্রিয়েট করা এখন 1 মিনিটের কাজ, কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি আপনার আউটলাইনে কি কি দিতে চান। আমি যেটা করি সেটা হচ্ছে ইউজুয়ালি এরকম একটা একটা প্রম্পট তৈরি করি যে উই আর ক্রিয়েটিং অ্যান আর্টিকেল অথবা বুক। আমি ইউজুয়ালি বই নিয়ে কাজ করি, এজন্য আমি লিখি যে উই আর ক্রিয়েটিং এ নন ফিকশন বুক অন অমুক জিনিস। আমি এই নিয়ে একটা বই লিখতেছি। ইউনিট মানে চ্যাট জিপিটিকে একটা আউটলাইন করতে হবে, এবং আউটলাইনে কি কি থাকবে আমি তাকে অনেক বড় করে মেনশন করে দিই। আমি এখানে 1 2 3 4 5 6 7 লিখছি, বাট আমি যেটা করি সেটা হচ্ছে একটা এক্সটেন্সিভ ওকে ইনফরমেশন দিয়ে দেই যে এই জিনিসটা লাগবে আমার। আমি হচ্ছে যে প্যারেন্টসদের সম্পর্কে লিখতে চাই, আমি চাই হচ্ছে যে অটিজমটা যাতে সে ব্যাখ্যা করে। আমি আমার বই যেটা কথা বলতেছিলাম ওইটা নিয়ে আমি যদি একটু বলি যে আমি ওই ওই বইয়ের মধ্যে কি কি ইনক্লুড করতে চাই। আমি প্যারেন্টসদের কথা ইনক্লুড করতে চাই, আমি ইনক্লুড করতে চাই কিভাবে অটিজম ডেভেলপ করে, কিভাবে আমরা ওদেরকে টিনেজ ইয়ার্সে সাপোর্ট করব, কিভাবে অ্যাডাল্ট ইয়ার্সে সাপোর্ট করব। এই ইনফরমেশন গুলা যাতে এই আউটলাইনের মধ্যে থাকে, আমি ওকে এই কথাটা বলে দিব। যখন বলে দিব তখন ওর জন্য এই বইটা ক্রিয়েট করা বা এই আউটলাইনটা ক্রিয়েট করা অনেক ইজি হবে। তা আমি যদি এখানে একটু বসাই, ধরেন এখানে অটিজম, উই আর ক্রিয়েটিং অ্যান আর্টিকেল অথবা বুক অন অটিজম, প্লিজ ইনক্লুড ফলোইং থিংস। কি ইনফরমেশন করবে? প্যারেন্টস পার্সপেক্টিভ। আমরা এটাকে বুক বাদ দিয়ে, আচ্ছা বুকই রাখলাম। আমরা আমরা কি ইনক্লুড করতে বললাম, দেখেন ও সুন্দর করে নিজেই একটা আর্টিকেল না, একটা আউটলাইন তৈরি করে দিবে। আমি বারবার বলতেছি, আর্টিকেল লেখার জন্য আপনি কোনো সময় এআই ইউজ করবেন না, কিন্তু আউটলাইনিং এর জন্য আমি অলওয়েজ প্রিফার করি যে একটা চ্যাট জিপিটি দিয়ে একটা সুন্দর আউটলাইন করে দেওয়া হোক। তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কাজটা যেটা আপনার বসে বসে কষ্ট করে করা লাগতো, এটা ও সুন্দর করে কিন্তু করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনি কম বেশি কিন্তু কাটছাট করতে পারেন, এটা আপনার উপর কম্পারেটিভলি। ধরুন আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা ভালো লাগতেছে না, নাই লাগতে পারে, তো আপনি ওগুলা চেঞ্জ করে দিলেন খুব সুন্দর করে। একদম ইজিলি একটা আউটলাইন তৈরি হয়ে গেল। এই আউটলাইনের বেসিসে আপনি আপনার রাইটিংটা শুরু করতে পারবেন। এখন যেহেতু আপনার আউটলাইনিং করা শেষ, আমাদের এখন রাইটিং এ আসার পালা। তো আপনি কিভাবে লিখবেন এটা সম্পূর্ণ আপনার উপর। রাইটিং সবার ক্ষেত্রে ডিফারেন্ট এবং রাইটিং এর স্টাইলটাও সবার ডিফারেন্ট হবে। কিন্তু আমি এই ভিডিওতে 3টা টিপস শেয়ার করি, যেই 3টা টিপস আপনি যদি ফলো করেন আপনার রাইটিং বা আপনার যে কোনো একটা কন্টেন্টের লেভেলটাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি উপরে উঠে যাবে। প্রথম যে টিপসটা সেটা হচ্ছে যে আপনি এখন আর বাধা ধরা কথা বললে কোনো কন্টেন্ট সুন্দর হবে না। আপনি যদি গরু ঘাস খায়, গরু হ্যান করে, গরু এটা করে সেটা করে, এইসব কথাবার্তা যদি আপনি লিখতে থাকেন, যেগুলা আমরা যে কোনো আমরা অনলাইনে সার্চ দিলেই পাবো, অথবা আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই যেসব কথা বের হয়ে যায়, ওই টাইপের কথা যদি আপনি আপনার কন্টেন্টে লিখেন, তাহলে কিন্তু কেউ পড়তে চাবে না ওইটা। আপনাকে এমন লেখা লিখতে হবে যেটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আসতেছে। ধরেন আপনি গরু নিয়েই লিখতেছেন, আপনি গরু রচনায় লিখতেছেন, কিন্তু আপনাকে এমনভাবেই লিখতে হবে যে আপনি যেই গরুটা দেখছেন ওইটা এরকম ছিল, এবং আপনি এরকম আগে জীবনে কোনোদিন গরু গরু দেখেন নাই। আপনাকে নিজের এক্সপিরিয়েন্স, নিজের ফিলিংস, নিজের যেই ওপিনিয়ন, ওগুলা আপনার লেখার মধ্যে শেয়ার করতে জানতে হবে। এবং এইটা যখন আপনি শেয়ার করবেন তখনই সামনের যে রিডারটা থাকবে সে এই কন্টেন্টের সাথে রিলেট করতে পারবে, এবং যখন রিলেট করতে পারবে তখনই আপনার কন্টেন্টের ভ্যালুটা বাড়বে। তো এখন এই টিপটা কিভাবে কাজে লাগাবেন দেখেন, আমরা একটা আমার যে বইটা আমি লিখতেছি ওইটা থেকেই কিছু এক্সাম্পল দিয়ে আমি এই পুরো ভিডিওটা তৈরি করার চেষ্টা করতেছি। দেখেন এখানে একটা সেকশন লিখছি যেখানে আমরা লিখছি যে প্যারেন্টস, একটা অটিস্টিক চাইল্ডের প্যারেন্টস কিভাবে স্ট্রং হবে সেটা নিয়ে একটু লেখার চেষ্টা করছি। তো যেটা করছি আমরা আমরা একটা কন্টেন্টে পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এখানে কি লিখছি দেখেন, আই রিমেম্বার দ্য ডে মাই সান এট জাস্ট 2 years old decided the cake I had bought for a friend's party was the perfect seed. I was horrified for a second, thinking of the ruined dessert and the event ahead. But because I was internally happy and refreshed, I found the situation hilarious. I picked him up, kissed his little cake-sitting self, and we laughed about it. Instead of a ruined day, we shared the smashed cake with friends, family, and all. That moment became a cherished memory instead of a disaster. এখন এই জিনিসটা আমরা কি বুঝাইতে চাইছি? আমরা বুঝাইতে চাইছি যেটা সেটা হচ্ছে যে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি এই বইয়ে, যেন যে এ লেখাটা পড়তেছে সে কেন পড়তেছে। সে পড়তেছে যে সে
তার অটিস্টিক চিলড্রেনের জন্য হেল্প চায়, এই কারণেই তো এই বইটা পড়তেছে। সে যখন এই লেখাটা পড়বে তার নিজের কোনো একটা গল্প মনে পড়বে, তার নিজের এই স্টোরিটা রিলেটেবল মনে হবে, তখন এই বইটা তার অবশ্যই ভালো লাগবে। যখন আমরা কোনো কিছু পড়ি অথবা দেখি এবং ওই জিনিসটা যখন আমাদের সাথে মিলে যায়, আমাদের তখন অটোমেটিক্যালি জিনিসটা ভালো লাগে। ঠিক তেমনি এইভাবে করে যখন আপনার স্টোরি ইনপুট করবেন আপনাদের লেখাগুলোর মধ্যে, আপনাদের লেখার ভ্যালু এমনি এমনি বেড়ে যাবে। 2 নাম্বার যে টিপটা সেটা হচ্ছে রিডারের সাথে আপনার কথা বলতে হবে। আপনি নিজে কি করছেন ওটা তো আপনি এক্সপ্লেন করলেনই, কিন্তু আপনার লেখাটার উদ্দেশ্য কিন্তু রিডারটা। তো আপনি যখন একটা কন্টেন্ট লিখতেছেন আপনাকে মাথায় রাখতে হবে যে ওই মানুষটা কি চিন্তা করতেছে, ওই মানুষটা কি ভাবতেছে, এবং আপনার মূল উদ্দেশ্য হবে ওর একটা প্রবলেম সলভ করা। এই জন্য আপনি সবসময় এমনভাবেই লেখাগুলো লিখবেন যে আপনি তার জন্য লিখতেছেন, যে সে এটা করতে পারে, সে এটাও করতে পারে। আপনি এমনভাবেই বুঝাবেন যে তার জন্য একদম স্পেসিফিক্যালি ওই রিডারটার জন্যই এই লেখাটা লেখা হয়েছে। এখন আমরা দেখি যে রিডারের সাথে কথা বলবেন কিভাবে। দেখেন একটা সেকশন আমরা লিখছি যে পজিটিভ থিঙ্কিং ইন অ্যাকশন, মানে কিভাবে একটা অটিস্টিক চিলড্রেনের প্যারেন্টস পজিটিভলি চিন্তা ভাবনা করবে। দেখেন আমরা প্রথমেই লিখতে পারতাম যে পজিটিভ থিঙ্কিং হ্যান, পজিটিভ থিঙ্কিং হ্যান, পজিটিভ থিঙ্কিং অনেক ভালো, হ্যান ত্যান এরকম কথাবার্তা লিখতে পারতাম না। আমরা এমন ভাবে লেখার চেষ্টা করছি যে আমরা তার জন্য কাজটা করতেছি। দেখেন আমরা কি লিখছি, ইউ আর প্রবাবলি থিঙ্কিং, কার কথা বলতেছি, রিডারের কথা বলতেছি, দিস সাউন্ডস গ্রেট ইন থিওরি বাট ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক? If you think they are going to change your parenthood experience instantly, then no. But positive thinking practices are going to provide you with a sense of calm and give you the strength to tackle the next obstacle as a parent. মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে আমি সে কি কি ভাবতেছে এইটা একটা গেস করার চেষ্টা করছি, এবং আমি তাকে এইটাও বলে দিছি যে আমার এই টিপস গুলো, আমি সামনে যেসব কথা বলবো এগুলো ফলো করলে যে আপনার জীবন একদম 1 সেকেন্ডে চেঞ্জ হবে জিনিসটা এরকম না, বাট এগুলো প্র্যাকটিস করলে একটা সেন্স অফ কাম আসবে। তো আমি ডিরেক্টলি তার সাথে কথা বলতেছি, সে যদি আমার সামনে থাকতো আমি সিমিলার একটা কথা বলতাম, তাই না? আমি যদি কাউকে টিপস দেওয়ার ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলতো যে পজিটিভ থিঙ্কিং এর টিপস দাও, তাহলে আমি কিন্তু তাকে এরকম ভাবে ইংলিশে জিনিসটা বলতাম যে এই টিপস গুলো ফলো করলে কিন্তু জীবন চেঞ্জ হয়ে যাবে না, বাট তোমার আশা করি একটু কাম ফিল হবে এবং আশা করি তুমি একটু শক্তি পাবা একটা প্যারেন্ট হিসাবে। তো এমন ভাবেই তার সাথে একটা কমিউনিকেশন, একটা রিডারের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে এই লেখার মাধ্যমে। এইটাই আপনাদের কথা বলতে হবে, ইউ দিয়ে লেখার চেষ্টা করতে হবে। আপনি কি করছেন সেগুলো তো মেনশন করবেনই, তার সাথে সে কি করবে এবং তার সাথে যে আপনি একটা কনস্ট্যান্ট কমিউনিকেশনের মধ্যে আছেন এইটা আপনাকে আপনার লেখা দিয়ে ব্যাখ্যা করতে হবে। লাস্ট যে টিপটা সেটা হচ্ছে আপনি যখন লিখবেন তখন আপনার চৌধুরী আল হোসেন বই নিয়ে বসার দরকার নাই। মানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্রামার ফলো করা খুব একটা ইম্পর্টেন্ট না। যদিও আমরা মনে করি ভালো কন্টেন্ট রাইটার মানেই অনেক ভালো গ্রামার জানতে হবে, জিনিসটা এরকম না। আপনি যত ভালো মতো আপনার কথার ভাষা, মানে নেটিভ ইংলিশরা বা নেটিভ আমেরিকানরা যেভাবে কথা বলে ওই কথার ভাষাটাকে যত সুন্দর করে আপনি লেখার ভাষায় আনতে পারবেন আপনি তত ভালো কন্টেন্ট রাইটার। তো গ্রামারের কথা বেশি চিন্তা করার দরকার নাই, আপনার যেটা চিন্তা করতে হবে যেটা টোনটা, এইটার ভয়েসটা কতটুক ন্যাচারাল শোনাচ্ছে। এরপর আসলে গ্রামারের যে বিষয়টা, ধরেন গ্রামার যদি আপনি খুব ভালো মতো ফলো করতে চান তাহলে আপনার লেখাটা হবে একটা মানে সাউথ এশিয়ান লেখা, যে অনেক ভালো গ্রামার দিয়ে লেখছেন কিন্তু লেখাটা কিন্তু একটা রিডারকে টাচ করবে না। এই কারণে আপনি এমন ভাবে লিখতে হবে যেন হচ্ছে আপনি একটা আমেরিকান। দেখেন একটা সেন্টেন্সের শুরুতে বাট লেখাটা কিন্তু মানে ঠিক না, এবং আপনি যদি গ্রামারের বইয়ে পড়েন কোনো জায়গায় কিন্তু সেন্টেন্সের শুরুতে বাট লেখার কোনো নিয়মই নাই। কিন্তু আমি এখানে লিখছি কেন, কারণ এটা এভাবে লিখলে জিনিসটা ন্যাচারাল শোনায়। তারপরে মাঝখান দিয়ে আমি পাংচুয়েশন বড় হাতের সব করে দিলাম, কেন করে দিলাম, কারণ এই জিনিসটা এমফাসাইজ করতে চাইছি। আমি চাইছি যে যে লেখাগুলা এমন ভাবেই পড়া হোক যেন আমি তার সাথে কথা বলতেছি, যেন একটা নেটিভ আমেরিকান তার সাথে কথা বলতেছে, নেটিভ ব্রিটিশ অথবা আপনি যেভাবেই লিখেন তার সাথে কথা বলতেছে। এই কারণে আপনি দেখবেন এখানে কোয়েশ্চেন আছে, এখানে পাংচুয়েশন বড় ছোট আছে, এখানে ভুল গ্রামার আছে, সবকিছু মিলাই এমন ভাবেই একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে। মানে এক পুরো প্যাসেজটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এমন ভাবে প্যাসেজটা তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে আমি তার সাথে কথা বলতেছি, আমি তাকেই কথাটা বলতেছি, এবং আমার যে একটা জিনিস ব্যাখ্যা করতেছি জিনিসটা এমন তার মনেই হবে না এই জিনিসটা পড়লে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, গ্রামারে ফোকাস করবেন না, আপনি আপনার টোন এবং ভয়েসে ফোকাস করবেন। ফাইনাল ধাপে যেটা সেটা হচ্ছে এডিটিং। এখন এডিটিং আপনি দুইভাবে করতে পারেন। আপনি যদি চান আপনি বসে বসে ম্যানুয়ালি করতে পারেন। ম্যানুয়ালি করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সময় বেশি লাগবে। আমি যেটা করি সেটা হচ্ছে আমি গ্রামারলি ইউজ করি। কিন্তু গ্রামারলি ইউজ অনেকে যেটা করে সেটা হচ্ছে একদম চোখ বন্ধ করে গ্রামারলি যা বলে তাই শুনে।
সেটা করা যাবে না, কারণ গ্রামারলি কিন্তু অনেক বেশি গ্রামার ফোকাসড, ওরা একদম চায় পারফেক্ট গ্রামার। কিন্তু আমি আগেই বললাম যে পারফেক্ট গ্রামার যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভাষাটা নেটিভ আমেরিকানের মতো হবে না, আপনার ভাষাটা ওরকম শোনাবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গ্রামারলির শুধুমাত্র পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, স্পেলিং মিস্টেক অথবা সিম্পল যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কারেকশনগুলো অ্যাপ্রুভ করবেন, বাকিগুলো অ্যাপ্রুভ করবেন না। তারপরে আপনি যখন বসবেন, যখন আপনার আর্টিকেল লেখা শেষ, এই গ্রামারলি দিয়ে এডিট করা শেষ, লাস্ট আপনি একটা ফাইনাল টাচ দিবেন। কিভাবে ফাইনাল টাচটা দিবেন? আপনি পুরা কন্টেন্টটা জোরে জোরে রিডিং পড়বেন। যখন আপনি জোরে জোরে রিডিং পড়বেন, এই টিপটা অনেক বেশি আন্ডাররেটেড। আপনার মনে হতে পারে যে ভাই জোরে জোরে রিডিং পড়বো কেন, কি দরকার? এই টাচটা আপনি যখন করবেন আপনি বুঝতে পারবেন কোন জায়গাটা কিরকম শোনাচ্ছে, আপনি বুঝতে পারবেন কোন ওয়ার্ডটা আর্টিফিশিয়াল শোনাচ্ছে, কোন ওয়ার্ডটা একটু রোবটিক লাগতেছে। এই জিনিসগুলো আপনার ধরতে অনেক সুবিধা হবে। তখন আপনি ওই লাইনগুলা, ওই সেন্টেন্সগুলো চেঞ্জ করে দিবেন, ওই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবেন। এভাবে করে আপনার কন্টেন্টটাকে আরেকটু ভ্যালুয়েবল বানাবেন, আরেকটু অ্যাট্রাকটিভ বানাবেন। এই ফাইনাল টাচটা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে বোঝানো সম্ভব না। আপনি যদি এটা বারবার দেখবেন, যখন রিরাইট করবেন বা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার কন্টেন্টের চেহারাই বদলাই গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। কিন্তু কন্টেন্ট লিখলেই কিন্তু হবে না, কন্টেন্ট লেখার জন্য কিন্তু ক্লায়েন্টও দরকার। এই জন্য আমি একটা ক্লায়েন্ট হান্টিং সিরিজ তৈরি করতেছি, যেখানে আমি কন্টিনিউয়াসলি প্রতি মাসেই হচ্ছে যে নতুন নতুন ক্লায়েন্ট হান্টিং ভিডিওস দিব। তো ওই প্লেলিস্টটা অবশ্যই চেক করবেন, আশা করি ওই প্লেলিস্টটাও আপনাকে ইকুয়ালি হেল্প করবে। তো ধন্যবাদ সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে।